বাংলাদেশে 4.5 থেকে 5,000 মতো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহত হয়। খুব দুর্ভাগ্যজনক। 2024 সালে সবচেয়ে বেশি নিহত হয়েছেন, আমি পরিসংখ্যান দেখেছি, 5,300 সম্ভবত 84 জন। তারপরের সংখ্যাটা হচ্ছে 2021 সালে 5,082 জন। অর্থাৎ আমি বলছি যে 5,000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। গতবার আমাদের কাছে যেটা তথ্য আছে, 170 জন সড়ক দুর্ঘটনায় 11 দিনে নিহত হয়েছিল। ঈদযাত্রার আগে পরের কথা বলছি। দুটি বড় দুর্ঘটনা ঘটেছিল। একটা আপনারা জানেন, 26 জন আরির সাথে যেটা ঘটলো, আর একটা 12 জন ট্রাকের সাথে আমাদের একটা বাসকে ট্রেন করে দেয়, হ্যাঁ, কুমিল্লাতে। এই দুটি বড় ঘটনা ছিল। আর বাকি 170 জন টোটাল মারা যায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনায়। বলা ঠিক হবে কিনা জানি না। আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। কিন্তু আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিল। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। যার পরিবার যায় তা জানে, রাষ্ট্রে তা কাম্য না, তা চায় না। কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের আছে। হ্যাঁ, আমরা এর বাইরে আসতে পারিনি, কারণ আমাদের হাইওয়েতে যেভাবে কাভার করা উচিত ছিল, পৃথিবীর বড় বড় হাইওয়ে দেখবেন যে সেখানে এন্ট্রান্স থাকে না নির্দিষ্ট জায়গায় ছাড়া। এমনকি গাড়িও যদি বাইরে যেতে হয়, তাকে একটা জায়গায় ইউলুপ দিয়ে বাইরে যেতে হয়। আর আমাদের হাইওয়েগুলি আপনার ব্যাটারি চালিত ভেহিকেল চলছে। তারপর ছোট ছোট রাস্তায় এসে হাইওয়ে যখন মিশছে, সেখানে সে লেফট লেনে থাকছে না, সে এসে 90 ডিগ্রিতে মিশে যাচ্ছে। এরকম একটা দুর্ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে। এক পরিবারে 3 জন মারা গিয়েছে, 5 জন মারা গিয়েছে। তো এই প্রবলেমগুলি আমরা বিশ্ব ব্যাংকের অধীনে, আমরা বাংলাদেশ সড়ক নিরাপত্তার আইনে এনে কর্মসূচির অধীনে এই হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি যুক্ত করা হয়েছে, সেগুলি লেফট লেনে নেওয়ার একটা কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে আমরা কিছু নিয়েছি, আপনার যেটাকে বলা হয় কার্য নিয়েছি। তো সেইগুলি বাস্তবায়ন যদি হয় আরো কিছুটা কমবে। অটো চালিত যান যেগুলি আছে, সেগুলিতে যদি হাইওয়েতে একেবারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দেখেছি তারা এবার আরো তৎপর থাকবে। এটাও সত্য যে আমার জানা মতে প্রায় 42 কিলোমিটার জায়গা দেখভাল করার জন্য 3 জন হাইওয়ে পুলিশ আমরা পাই, আমি যদি ভুল না বলে থাকি। তো এই রকমের কিছু স্বল্পতা আমাদের আছে, কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য আছে তার শতভাগ নিয়ে আমরা চেষ্টা করছি। আমি এই কথাটা এর আগের বারও বলেছি, এবারও বলছি যে 1.5 কোটি মানুষের যাত্রা 2 থেকে 3 দিনে, আবার 1 কোটির কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। তো তার মধ্যে দিয়ে আমরা ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাচ্ছি, সব সেক্টরকে, সব পরিস্থিতিকে বিবেচনায় রেখে। তদন্ত কমিটি তো দুর্ঘটনার পরেই হবে, আগে তো হবে না। পরে হবে সেটা ঠিক আছে, কিন্তু তদন্ত কমিটি যথাযথ তদন্ত করছে কিনা এবং তদন্তের রিপোর্টটা আপনি আমলে নিচ্ছেন কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা ধরেন আরিচাঘাটে যে ঘটনা ঘটেছে, তদন্ত রিপোর্ট পেয়েছি। সেখানে ওই ড্রাইভার, যিনি একটা স্টপ বাস, থেমে থাকা বাস, তিনি কি কারণে চলতে শুরু করলো, এবং আপনি দেখবেন যে ফেরিতে উঠার পরিবেশ হয়নি, ফেরি কিন্তু ঘাটে নেই। সে গেল এবং চলতে থাকলো, তার গিয়ে সে আপনার পল্টনের উপর দিয়ে নদীতে পড়ে গেল। দেখা গিয়েছে তার ব্রেকটা কাজ করেনি, তার হ্যান্ড ব্রেকটা ওখানে ছিল না। সে যেভাবে গাড়িটা চালানো শুরু করেছিল বা যেভাবে গাড়িটা চলতে শুরু করেছে, সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আর অনাকাঙ্ক্ষিত মানে ঘটনাই হলো দুর্ঘটনা। সেরকম একটা কিছু ঘটেছে। আমরা এবার যেটা করেছি সেটা হলো, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বাসের প্যাসেঞ্জারকে নেমে বাস ফেরিতে উঠবে। কিন্তু দেখা গেল যে অনেক অসুস্থ মানুষ থাকেন, অনেকের মালামাল থাকেন, সেটা রেখে সে নামতে চান না, বাচ্চারা থাকেন, কার্যকর করাটা একটু কঠিন, কিন্তু আমরা করছি। পাশাপাশি বাস ফেরিতে উঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে, ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়, কিন্তু বেশি গতির কোনো গাড়ি যদি চলে যায়, ওই বাধাও কোনো কোনো সময় আপনি জানেন সেটাও আরেক দুর্ঘটনা। তো এইভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। সদরঘাটে যেটা ঘটেছিল সেটাও একেবারে আমাদের নজরদারিও ছিল। হঠাৎ করে আপনার বোটে, স্পিড বোটে এসে যখন উঠতে যায়, 2টা লঞ্চের চাপে এরকম একটা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায়। এবার আমরা যেটা করেছি সদরঘাটে, সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না। নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। বোট এবং স্পিড বোটে কোনো যাত্রী যদি আসে, সে
পল্টনে নামতে পারবে এবং পল্টনে উঠতে পারবে, সেজন্য আমরা ব্রিজ করে দিয়েছি নতুন করে। 3 দফায় ছুটির আমাদের দাবি রয়েছে, তারা অ্যাগ্রিও করে, কিন্তু আমি বলেছি আমরা এবার চাপ প্রয়োগ করেছি, গতবার কিন্তু কার্যকর হয়নি। তারা বলেছে কিছু কিছু গার্মেন্টসে এমন অর্ডার থাকে তাদের 2 দিন কাজ করাও জরুরি হয়ে যায়, নতুবা অর্থনৈতিকভাবে তারা দারুণ ক্ষতিগ্রস্ত। তো এইটা এখনো পর্যন্ত আমি নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের দাবি রয়েছে তারা যেন 3 দিনে অথবা 4 দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারা আমাদের মানে নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই আছে। সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ে ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন, শুনেন, আমার অবশ্যই দায় আছে। আমি বলছি রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। আপনি আমার কথা শুনতে দেন আপনি। কিন্তু যে রাস্তাটা এলজিআরডি নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি তখন কি হয়, তখন হচ্ছে যে তখন আমাকে এই যে দায় নিতে হয়, অন্যদের দায় আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। দায় আমাকে কেউ দিচ্ছে না, আপনারা দিচ্ছেন। আপনার ওই আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে।